নমস্কার। গল্প পড়ার সময় এখন। অতি সম্প্রতি আমি আমাদের এই শিল্পাঞ্চল তথা বাঁকুড়ার একজন গল্পকার, সাহিত্যিক নন্দ চৌধুরী, আমাদের চেয়ে অনেকটাই সিনিয়র, অনেক বড়, তার লেখা একটি গল্পের বই রাজশেখরীয় আমি সংগ্রহ করেছি। সেখান থেকে আমি কয়েকটি গল্প পড়ব। তার আগে আমি দু একটি কথা বলি, যদিও এই কথাগুলো বলে কোনো লাভ হবে না। কিছু বই আমরা যখন বাজার থেকে কিনে আনি, আমি তো ইদানিং বেশ কিছু বই সংগ্রহ করছি এই কারণে যে আমি এই ভিডিওতে পড়ব এবং অন্যের সঙ্গে এই গল্পগুলি, এই কবিতাগুলি শেয়ার করব। বলে রাখা ভালো, আমার এই ইউটিউব চ্যানেল কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়। এখানে তেমন ভিউও নেই, লাইক কমেন্টস আমি কখনো প্রার্থনা করি না। আমি বলি না যে আমার এগুলো শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, এসব আমি বলি না। আমি বলি না যে আমাকে সাহায্য সহযোগিতা করুন, কারণ আমি সেই মানের পাঠক নই, আর আমার কোনো আর্থিক চাহিদাও নেই। আমি টাকা পয়সা ইউটিউবের কাছ থেকে বা অন্য কোনো কারোর কাছ থেকেই আমি চাই না, অন্তত এই মুহূর্তে। এবং ইউটিউব থেকে আর্থিক সুবিধা নিতে পারবো না এই কারণ আমি এইসব যান্ত্রিক কলা কৌশলগুলি জানি না এবং জানতে খুব একটা আগ্রহী নই, এবং আমার মস্তিষ্ক তা ধারণ করতেও পারবে না, এবং ইত্যাদি কারণে। কিন্তু কিছু কিছু বই আমি কিনে দেখছি, সেই বইগুলির মধ্যে এত বেশি সব শর্তাবলী চাপানো আছে, বইটা রিপ্রিন্ট করা যাবে না, তার জেরক্স কপি করা যাবে না, এইগুলো সব ঠিক আছে, এর মধ্যে আপত্তিজনক কিছু নেই। কিন্তু বই কাউকে ধার দেওয়া যাবে না, বই থেকে অংশবিশেষ কোথাও উদ্ধৃত করা যাবে না, বই থেকে ইলেকট্রনিক্স মাধ্যমে তার অংশবিশেষ পড়া বা প্রদর্শন করা চলবে না, এই সমস্ত শর্তাবলী আছে। এখন বলুন, এই সমস্ত শর্তাবলী যদি থাকে তাহলে সেই বই আমরা সংগ্রহ করব কেন? আমি যদি একটি বই সংগ্রহ করি তাহলে আমি তো চাইব যে সেই বইটি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে পড়াতে। তাহলে লেখক তার লেখাকে পাঠকবর্গের কাছে পৌঁছে দিতে চান, নাকি লেখক অর্থ উপার্জনের জন্যই এই ধরনের শর্ত চাপিয়ে রেখেছেন যাতে প্রত্যেকটি মানুষ তার বই কিনতে বাধ্য হয়? কিন্তু বাস্তব ক্ষেত্র তো অন্য। আমরা দেখেছি যে দু চারজন সাহিত্যানুরাগী, দু চারজন পড়াশোনা করতে চাওয়া মানুষ, পড়াশোনা মানে আমি এখানে ওই একাডেমিক পড়াশোনার কথা বলছি না, আমাদের বন্ধুদের, আমাদের পরিচিতজনদের লেখালেখি পড়তে চাই, শুনতে চাই, এমন কয়েকজন মানুষ ছাড়া, খুব হাতে গোনা, খুব কম ছাড়া আর কেউ তেমন বই একদম মানে ঝাঁপিয়ে পড়ে কবিতার বই, গল্পের বই, উপন্যাস সংগ্রহ করছে এমনটা দেখা যায় না, এমনটা সত্য কথাও নয়। কোনো এককালে হয়তো এর ব্যতিক্রম ছিল, তাও মানে সম্পূর্ণরূপে কখনোই ছিল না, কিছুটা হয়তো ছিল। ইদানিংকালে এটা একদমই নেই। আর একটা কথা হচ্ছে যে যদি কোনো পুরস্কৃত বই হয়, পুরস্কৃত বই হলে তখন লোকের একটু নিরাপত্তা বোধ করে, পাঠক বা ক্রেতা একটু নিরাপত্তা বোধ করে যে বইটা কিনলে ঠকবো না, এবং বইটা বাড়িতে রাখলে সমাজে আমার মান সম্মান বৃদ্ধি পাবে, পাঠক হিসাবে আমার জাত একটু ওপরে উঠবে। তাই সেই সমস্ত পুরস্কৃত বইগুলি
কেনার জন্য হয়তো তাড়াহুড়ো বা তাগিদ থাকতে পারে, কিন্তু সাধারণভাবে আমাদের মতো যারা লিখতে চাওয়া মানুষ, কিন্তু কোনো কালেই আমরা তেমন সে অর্থে হয়তো লেখক হব না, তাদের বইপত্র যখন বন্ধু বান্ধবদের সহযোগিতায় হোক অথবা নিজের অর্থবলের দ্বারা হোক, সেই বই যখন মুদ্রিত হচ্ছে তখন সেই বইয়ের মধ্যে ওই অত শর্তাবলী চাপিয়ে দেওয়া, আমি জানি না এইসব শর্তাবলী তাদের প্রকাশকরা করছেন নাকি লেখক নিজেই এইসব শর্তাবলী চাপাতে বলছেন, এটা কিন্তু সঠিক নয়। কারণ আগেই বলেছি যে আমার ভালো লাগার বইটি, আমার ভালো লাগার লেখাটি, আমার ভালো লাগার কবিতাটি, আমার ভালো লাগার গল্পটি আমি আমার পরিচিত জনদের কাছে পৌঁছে দিতে চাইব, এবং পরিচিত জনরা আমার মুখের কথা শুনে সেই বইটি আর্থিক মূল্যে সংগ্রহ করবেন এমন নিশ্চয়তা কিন্তু নেই। আপনারা জানেন অধিকাংশ মানুষই পাঠ বিমুখ, বিশেষ করে কবিতার ক্ষেত্রে। যাই হোক, আমাদের নন্দ চৌধুরীর এই বইটি থেকে আমি আগে দেখে নিলাম এরকম কোনো শর্তাবলী নেই। আর নন্দ চৌধুরী আমাদের সকলের প্রণম্য ব্যক্তি, তার লেখার সঙ্গে আমরা অল্প বিস্তর বহুদিন ধরে পরিচিত আছি। আমি এই বইটি থেকে আজকে একটি গল্প পড়ছি, জম্বুদ্বীপের নয়া কিস্সা, নন্দ চৌধুরী। জম্বুদ্বীপের শাসকদের চোখ হইতে ঘুম উঠিয়া গিয়াছে। বেদ উপনিষদ হইতে রামায়ণ মহাভারত সর্বত্র রাজভক্তি প্রজাদের সর্বগমনের অন্যতম উপায় বলিয়া বর্ণিত হইলেও জম্বুদ্বীপের প্রজারা কেহ কেহ সে অনুশাসন মানিয়া চলিতে চাহিতেছে না। পাষণ্ডদের নরকগমনের সম্ভাবনা 16 আনা জানিয়াও ভীতি উদ্রেকের বিন্দুমাত্র লক্ষণ পর্যন্ত দেখা যাইতেছে না। বিচলিত মহারাজ প্রধানমন্ত্রীকে ডাকিলেন, জিজ্ঞাসা করিলেন, মন্ত্রী, জম্বুদ্বীপের প্রজারা কি সকলে নাস্তিক হইয়া গিয়াছে? শুনিতেছি তাহারা নাকি দেশ হইতে আমাকে তাড়াইবার মতলব করিতেছে। মন্ত্রী মহাশয় তাহার কদম্ব পুষ্প সদৃশ মস্তকটি সবেগে চালনা করিয়া কহিলেন, মহারাজ, বিচলিত হইবেন না। শশাগড়া ধরিত্রীর মধ্যে সর্বাপেক্ষা পূত পবিত্র এই জম্বুদ্বীপ। দেবদেবীর আশীর্বাদ সর্বদা ইহার উপর বর্ষিত হইতেছে। স্বয়ং বাসুকী, যিনি এই ভূমণ্ডলকে মস্তকে ধারণ করিয়া আছেন, তাহার অবস্থান আপনার এই সিংহাসনের নিচেই। সুতরাং এদেশে আপনার আসন টলিবার নয়। মহারাজ কিঞ্চিৎ আশ্বস্ত হইয়া কহিলেন, আচ্ছা, তবে আমার গুপ্তচরেরা যে বলে? মন্ত্রী অভিজ্ঞ হাসি হাসিয়া কহিলেন, মহারাজ, গুপ্তচরদের সংবাদ যদি সর্বদা সঠিক হইত তবে আর গুপ্তচরের পিছনে গুপ্তচর রাখার প্রয়োজন পড়িত কেন? প্রমাণ চান তো আমার হস্তস্থিত এই সংবাদপত্রে দেখুন। গতকাল বঙ্গপ্রদেশের এক জনবহুল শহরের অধিবাসীরা আমাদের রাজকীয় দূতকে কিরূপ বিপুল সমাদরে মাল্যভূষিত করিয়াছেন। মহারাজ ব্যগ্রভাবে মন্ত্রীর হস্ত হইতে সংবাদপত্রখানি লইয়া পাঠ করিতে লাগিলেন। সংবাদপত্র পাঠ করিতে করিতে তাহার চক্ষু প্রভাত সূর্যের কিরণসিক্ত শিশির বিন্দুর মতো ঝিকমিক করিতে লাগিল। হঠাৎ এক জায়গায় মহারাজ থমকিয়া গেলেন। উদ্বিগ্ন কণ্ঠে মন্ত্রীকে সংবাদের একটি অংশের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া কহিলেন, দেখুন দেখুন, কি লিখিয়াছে। অভ্যর্থনা সভায় কিছু লোক কৃষ্ণ পতাকা দেখায় এবং গোলযোগ সৃষ্টির চেষ্টা করে। তবে তো গুপ্তচরের কথা মিলিতেছে দেখিতেছি।
মন্ত্রী সবিনয়ে বলিলেন, মহারাজ, আপনার ন্যায় জ্ঞানী ব্যক্তিকে আর কি বলিব? কিন্তু মহারাজ, শ্রীকৃষ্ণের আমলেও জরাসন্ধ, শিশুপাল প্রভৃতি দুরাত্মারা ছিল, ইহারাও সেইরূপ। মহারাজের শ্বেত সৌধের উপর কয়েকটি তৃণখণ্ডের মতো রাজ্যের এবং রাজার মঙ্গলের স্বার্থে ইহাদের বধ অথবা বন্দী করাই শ্রেয়। মহারাজ তবুও বলিলেন, কিন্তু মন্ত্রী, সংখ্যায় যদি ইহারা অত্যন্ত অধিক হয়, সংবাদপত্রে উহাদের সংখ্যার তো উল্লেখ নাই। মন্ত্রী বলিলেন, ইহাদের সংখ্যা উল্লেখ করিবার মতো নয় বলিয়াই উল্লেখিত হয় নাই। তখন রাজা চুপ করিলেন, কিন্তু মুখ দেখিয়া মনে হয় তাহার চিন্তা একেবারে দূর হয় নাই। সেদিন মধ্যাহ্ন ভোজনের পর সুগন্ধি তাম্বুল চর্বণ করিতে করিতে মহারাজ গুপ্তচরকে ডাকিলেন। জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, বঙ্গপ্রদেশে আমাদের রাজকীয় দূতের সভায় যাহারা গোলযোগ করিতেছিল, তাহাদের সংখ্যা কত জানো? গুপ্তচর বিন্দুমাত্র চিন্তা না করিয়া কহিল, তা কয়েক সহস্র হইবে। মহারাজ শিহরিয়া উঠিলেন। বলো কি? সংবাদপত্রে তো সেরকম কোনো উল্লেখ নাই। মহারাজ, সংবাদপত্রেই যদি সব সংবাদ পাইবেন, তবে আর গুপ্তচর বাহিনী রাখার প্রয়োজন কি ছিল? বস্তুত সভায় উপস্থিত ব্যক্তিদের অপেক্ষা তাহারাই অধিক ছিল। মহারাজের রক্তাভ মুখ নিমেষে পাণ্ডুর হইয়া গেল। জিজ্ঞাসা করিলেন, তাহারা আমার বিরুদ্ধে গোলযোগ করে কেন? তাহাদের কি ভয় নাই? তাহাদের কি ধর্মবুদ্ধি একেবারেই লোপ পাইয়াছে? গুপ্তচর বলিল, মহারাজ, তাহারা চিৎকার করিতেছিল, আমাদের খাদ্য নাই, খাদ্য দাও, আমাদের বাঁচিবার সুযোগ দাও। তাহাদের অনেকেরই চেহারা ক্ষুধার্ত শীর্ণ কাকের মতো, কিন্তু গলায় অমানুষিক জোর। তাহাদের ভাবসাব দেখিয়া রাজভক্তি আছে বলিয়া বোধ হয় না। বটে, বলিয়া রাজা গোট মুচড়াইতে লাগিলেন। মহারাজ সেদিন রাত্রে খাদ্যমন্ত্রীকে ডাকিলেন। জিজ্ঞাসা করিলেন, মন্ত্রী, আমাদের ভাণ্ডারে যা খাদ্য জমা আছে তা কি যথেষ্ট? না মহারাজ, সামান্য কিছু ঘাটতি আছে। ঘাটতির পরিমাণ কত? খাজাঞ্চিখানার হিসাব অনুযায়ী বর্তমান বৎসরে খাদ্যশস্য উৎপাদন 25 কোটি মণ, 22-এর 5-6টা 3 কাঁচা। সুতরাং প্রচুর পরিমাণে ঘাটতি অনিবার্য। ঘাটতি পূরণের উপায় কি? কিছু ভাবা হইয়াছে? আমাদের বন্ধু শ্বেতদ্বীপের রাজার নিকট সাহায্যের আবেদন গিয়াছিল, কিন্তু কিন্তু কি? মহারাজ, সাহায্য বলিয়া প্রচারিত হইলেও তাহারা শস্যের যে মূল্য স্থির করিয়াছে, কার্যত তাহা অন্যান্য দেশের শস্য মূল্য হইতে চড়া। এছাড়া খাদ্য বলিয়া যাহা প্রেরিত হইতেছে, তাহা খাদ্য বটে, তবে মনুষ্যের নয়, শূকরের। আমরা বড় বড় বিজ্ঞাপনের সাহায্যে ওই বস্তুর গুণপনা সহ বিভিন্ন বৈজ্ঞানিক মতামত ছাপাইয়া প্রচার করিয়াছি, কিন্তু কিছুতেই লোকে শুনিতে চায় না। এতৎ সত্ত্বেও যে পরিমাণ শস্যের মূল্য অগ্রিম প্রেরিত হইয়াছিল, তাহার সরবরাহ নিয়মিত আসিতেছে না। বলিয়া মহারাজ চুপ করিলেন। কিন্তু গোলযোগ থামিল না। অঙ্গ বঙ্গ কলিঙ্গ সর্বত্রই ছোট বড় গোলযোগের সংবাদ নিত্য আসিতে লাগিল। উপায়ান্তর না দেখিয়া
মহারাজ মন্ত্রিমণ্ডলের সাধারণ সভা ডাকিলেন। হাজির হইলেন পাত্র, মিত্র, অমাত্য, সেনাপতি এবং উজির নাজির সকলে। মহারাজ গম্ভীর মুখে বজ্রগম্ভীর স্বরে সকলকে উদ্দেশ্য করিয়া কহিলেন, জম্বুদ্বীপে আজ আর পূর্বের সে শান্তি নাই। নিত্যই বিভিন্ন প্রদেশে গোলযোগের সংবাদ আমার নিকট আসিতেছে। আপনারা ইহার কারণ নিরূপণ করুন। এই বলিয়া মহারাজ বসিলেন। তাহার দেহে পূর্বের লালিমা যেন কিছুটা ফ্যাকাশে হইয়া গিয়াছে। দুই পারে দুই রূপসীর পক্ষ সিঞ্চিত হাওয়াতেও মহারাজ ঘামিয়া উঠিতেছেন। তখন একজন মন্ত্রী ধীরে ধীরে উঠিলেন, মহারাজের চরণ বন্দনা করিয়া নম্র স্বরে বলিলেন, মহারাজ যদি অভয় দেন তো বলি। আমার বিবেচনায় বর্তমান শিক্ষামন্ত্রীর অক্ষমতা ইহার জন্য দায়ী। মানুষ যত শিক্ষা পায় তত নাস্তিক হইয়া ওঠে, রাজভক্তি লোপ পায়, খাইতে না পাইলেই চেঁচায়, ভুলিয়া যায় দেশের স্বার্থে তাহার না খাইয়া থাকিবার প্রয়োজন আছে। মহারাজ, রামচন্দ্র 14 বৎসর বনে বনে ঘুরিয়াছেন, কিন্তু ইহাদের গৃহে অভাবে একদিন ফুটপাতে রাত্রি যাপন করিতে হইলে তো অমনি চিৎকার জুড়িয়া দিল। তাই মহারাজ, সর্বাগ্রে আপনার এই শিক্ষা দপ্তর তুলিয়া দেয়া প্রয়োজন। শিক্ষামন্ত্রী এতক্ষণে এক কোণে বসিয়া ঝিমাইতেছিলেন। শেষ কথাটি কানে যাইতেই একেবারে লাফিয়া উঠিলেন। উত্তেজিত ভাষায় পূর্বোক্ত বক্তাকে গালাগাল করিতে লাগিলেন। মহারাজ, আমাকে দোষ দিয়া কোনো লাভ নাই। শিক্ষালয় যাহা আছে দেখুন গিয়া, সেখানে ঘুঘু চড়িতেছে। লোকে কিসের লোভে শিক্ষা লাভ করিতে আসিবে? দেশে শিল্প নাই, শিক্ষা লাভ করিলেও চাকুরি হয় না। সুতরাং দেশে গোলযোগ বন্ধ করিতে গেলে শিল্প বিস্তার চাই। শিল্পমন্ত্রী কাছে পিঠেই কোথাও ছিলেন, বলিলেন, মহারাজ, শিল্পের বিস্তার কিরূপে হইবে? দেশে আইন শৃঙ্খলা নাই, শিল্পক্ষেত্রে সর্বত্র গোলযোগ। গোলযোগকারীদের মধ্যে উপযুক্তভাবে ঠেকাইবার লোক নাই। শিল্পপতিরা নতুন নতুন শিল্প গড়ার পরিবর্তে টাকা মাটিতে পুঁতিয়া রাখে। চাকুরি কি আকাশ হইতে পড়িবে? কোতোয়াল দাঁড়াইয়া বলিলেন, মহারাজ, যে যাহার নিজের অক্ষমতা ঢাকিবার জন্য এখন আমার উপর দোষ চাপাইতেছেন। গত বৎসর 2 লক্ষ লোককে কারারুদ্ধ করা হইয়াছিল। এবৎসর ওই সংখ্যাকে 4 লক্ষে তোলা আমাদের লক্ষ্যমাত্রা স্থির হইয়াছে। কিন্তু অন্যদিকে কোনো কাজ না হইলে শুধু আইন শৃঙ্খলা দিয়া কি ঠেকাইবেন? তাছাড়া আপনার এই প্রতিবেশী রাজ্যগুলিও বেশ সুবিধের নয়। আমাদের জব্দ করার জন্য, লোক খেপানোর জন্য তালে আছে। আমাদের মাননীয় মন্ত্রীরা নিজের নিজের কাজ ঠিক মতো না করিয়া তাহাদেরই সুবিধা করিতেছেন। আমার বিশ্বাস, তাহারা যে কোনো মুহূর্তে আমাদের জম্বুদ্বীপ আক্রমণ করিতে পারে। অতএব কাল বিলম্ব না করিয়া আমাদের সৈন্য সংখ্যা বাড়ানো উচিত। সভা শেষ হইল। পরদিন মহারাজা প্রধানমন্ত্রী ও কোতোয়ালকে ডাকিলেন। কোতোয়ালকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা কোতোয়াল, আমাদের সৈন্য সংখ্যা কিরূপ? কোতোয়াল কহিলেন, তা 5 লক্ষ হইবে। মহারাজ আবার কহিলেন, সংখ্যা কি যথেষ্ট? না মহারাজ, আইন শৃঙ্খলার উন্নতির জন্য আরো বহু সৈন্যের প্রয়োজন আছে। কিন্তু রাজকোষে যে অর্থ নাই, সৈন্যদের পুষিব কি প্রকারে? প্রধানমন্ত্রী এতক্ষণ চুপ করিয়াছিলেন। এবার সুযোগ। কহিলেন, মহারাজ, অর্থের জন্য চিন্তা করিবেন না, তাহার ব্যবস্থা আমি করিব।
শ্বেতদ্বীপস্থ এবং এদেশীয় শিল্পপতিরা সকলেই প্রচুর অর্থ উপহার দিতে প্রস্তুত আছে। মহারাজ ঘাড় নাড়িয়া কহিলেন, তবে আমার আর আপত্তি কি? যাহা ভালো মনে করেন করুন। অতঃপর সারা দেশ সৈন্যতে ছাইয়া দেওয়া হইল। প্রত্যেক গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্রে সশস্ত্র সৈন্য মোতায়েন করিয়া দেশে জরুরি অবস্থা ঘোষিত হইল। অতঃপর সারা দেশে সৈন্যতে ছাইয়া দেওয়া হইল। প্রত্যেক গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্রে সশস্ত্র সৈন্য মোতায়েন করিয়া দেশে জরুরি অবস্থা ঘোষিত হইল। ফরমান জারি হইল যে উৎপাদনের ক্ষেত্রে কোনরূপ বিশৃঙ্খলা বাঁধানোর চেষ্টা করিলে শিল্পপতিরা সেই সৈন্য নিজেদের ইচ্ছামতো ব্যবহার করিতে পারিবে। শিল্পপতিরা স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন। তাহাদের বার্ষিক অধিবেশনে মহারাজের শুভবুদ্ধির প্রশংসা করিয়া একটি প্রস্তাব পাশ হইল। সেই অধিবেশনেই অপর একটি প্রস্তাবও উপস্থাপিত হইল যে উৎপাদন ব্যয় অত্যন্ত বাড়িয়াছে, সুতরাং দ্রব্যমূল্য বৃদ্ধি প্রয়োজন। প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। সংবাদপত্রে এই সংবাদ প্রচারিত হইল যে জম্বুদ্বীপের সুদূর প্রসারী উন্নয়ন প্রকল্পে শিল্পপতিরা সর্বপ্রকার সহযোগিতা করিতে প্রস্তুত আছে। মহারাজ এক বেতার ভাষণে জনসাধারণের নিকট আবেদন জানাইলেন, আপনাদের আরও ত্যাগ করিতে হইবে। পরদিনই সমস্ত পণ্যদ্রব্যের উপর কর বৃদ্ধির প্রস্তাব জানানো হইল। এই সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ করিয়া মহারাজ একদিন অত্যন্ত গোপনে গুপ্তচর বাহিনীর প্রধানকে ডাকিলেন, জিজ্ঞাসা করিলেন, এবার অবস্থা কিরূপ বোধ হয়? প্রধান গুপ্তচর বলিলেন, মহারাজ, একে কর বৃদ্ধি, তার উপর নিদারুণ মূল্য বৃদ্ধি, মানুষ খাইতে না পাইয়া হাজারে হাজারে মরিতেছে। এখনো কি মানুষ গোলযোগ করার কথা ভাবে? মহারাজ, গোলযোগের কথা কি আর বলিব, প্রত্যহই এখানে সেখানে ছোটখাটো সংঘর্ষ হইতেছে। মানুষ আর মানুষ নাই, জানোয়ার হইয়া উঠিয়াছে। মহারাজ ফিসফিস করিয়া বলিলেন, গুপ্তচর, তবে শোনো, এখনই ঠিক সময় আসিয়াছে। দলে দলে আমাদের লোক সর্বত্র ছাড়িয়া দাও। পেশাদার গুপ্তচর দিয়ে এখানে কাজ হবে না। সন্ধান করো, মাঠে ময়দানে বিদ্যালয়ে আদালতে আমাদের লোক কে কে আছে। তাহাদের উচ্চাভিলাষকে হাতিয়ার করো, তাহাদের মস্তিষ্ককে ক্রয় করো। তাহারাই গোলযোগকারীদের শ্মশানের রাস্তায় লইয়া যাইবে। এই বলিয়া মহারাজ ঠা ঠা শব্দে অট্টহাস্য করিয়া উঠিলেন। যথা আজ্ঞা মহারাজ বলিয়া গুপ্তচর বিদায় লইল। বিপুল সৈন্য বৃদ্ধিতেও যে কাজ হয় নাই, গুপ্তচর বাহিনীর তৎপরতায় তাহা হইবার লক্ষণ দেখা গেল। শত শত ভূঁইফোঁড় নেতার শতসহস্র তথ্য ও তত্ত্বাদিতে জনসাধারণ দিশাহারা হইয়া পড়িল। মহারাজের মুখের লালিমা কিঞ্চিত ফিরিয়া আসিল। কিন্তু অল্পদিনের মধ্যেই আবার যে কে সেই। গোলমালের স্রোত পূর্বাপেক্ষা 10 গুণ বেগে প্রবাহিত হইতে লাগিল। গুর্জর প্রদেশের এক মহাত্মা হিমালয়ে বহুদিন তপস্যা করিয়া এক খুত পিপাসা হারিণী বটিকা আবিষ্কার করিয়াছিলেন। কিছুদিন যাবৎ তিনি সেই অমূল্য বটিকা বিনামূল্যে বিতরণ করিতেছিলেন। গুপ্তচর একদিন সংবাদ আনিল, তাহার মৃতদেহ আশ্রমস্থ পুকুরে ভাসিতে দেখা গিয়াছে। আর এক কারখানায় শ্রমিকরা যখন দাবি দাওয়া আদায়ের জন্য ধর্মঘট করিতেছিল, তখন এক নেতা তাহাদের আশ্বাস দেন, ধর্মঘট তুলিয়া লইলে শ্রমিকদের দাবি দাওয়া আদায়ের ব্যবস্থা তিনি করিবেন। তাহার কথা মতো শ্রমিকরা ধর্মঘট তুলিয়া লয়, কিন্তু নেতা সেই দিন হইতেই ফেরার। হঠাৎ কিভাবে সেই নেতার কয়েক লক্ষ মুদ্রা উৎকোচ গ্রহণের ঘটনা ফাঁস হইয়া যায়। শোনা যায় শ্রমিকরা সেই নেতাকে খুঁজিয়া ফিরিতেছে।
অবস্থা ক্রমে এমন সঙ্গীন হইয়া দাঁড়াইল যে রক্ষী বাহিনীর লোকেরা পর্যন্ত তাহাদের বিভিন্ন দাবি দাওয়ার ফর্দ মেলিয়া ধরিল। তখন কে কাহাকে সামলায়? বঙ্গপ্রদেশের রক্ষী বাহিনীকে জব্দ করিবার জন্য কাঞ্চিপুর হইতে সৈন্য আসিল। কাঞ্চিপুরের বাহিনীকে শায়েস্তা করিতে কামরূপের বাহিনী গেল। কিছুদিন এইরূপ চলিতে লাগিল। তারপর যাহারা বুঝিল যে নিজেরাই মারিতেছে তাহারা অস্ত্র ত্যাগ করিল, যাহারা বুঝিল না তাহারা পরস্পরের মধ্যে কাটাকাটি করিয়া মরিতে লাগিল। সংবাদপত্রে অবশ্য এসব কিছুই নাই। আপদলাল বাদুড়িয়া নামে জনৈক শিল্পপতির পুত্রের বিবাহে যে অর্থ ব্যয় হইয়াছে তাহার পরিমাণ কত হইতে পারে, এবং গত বৎসর রামদত্ত ভূষিমালজির কন্যার বিবাহে অর্থ ব্যয় ইহা অপেক্ষা অধিক হইয়াছিল কিনা তাহার সম্বন্ধে বিস্তৃত আলোচনা করিয়াছে। মহারাজ ক্ষিপ্ত হইয়া উঠিলেন। কোতোয়ালকে ডাকিয়া বলিলেন, গোলযোগকারীদের নেতারা কেউ ধরা পড়িতেছে না কেন? কে যে তাহাদের নেতা খুঁজিয়া বাহির করা বড় কঠিন। মহারাজ বিকৃত মুখে তিক্তস্বরে কহিলেন, কঠিন তো তোমাকে এত টাকা বেতন দিয়ে রাখা হইয়াছে কেন? আমি তোমাদের সকলকে বন্দী করিয়া শ্বেতদ্বীপ হইতে নতুন কোতোয়াল আনাইব, যত সব অপদার্থের দল। কোতোয়াল আনত মুখে মাথা চুলকাইতে লাগিলেন। মহারাজ কঠিন স্বরে বলিলেন, আমি কোনো কথা শুনিব না। 3 দিন সময় দিলাম, সমস্ত নেতাদের ধরিয়া আনা চাই, নয়তো গর্দান যাইবে। দূর হও। 3 দিনের মধ্যে কারাগার উচ্চাইয়া পড়িল। কিছু লোককে ভিতরে জায়গা নাই বলিয়া বাহিরে পাথরে বাঁধানো উঠানে শিকলে বাঁধিয়া ফেলিয়া রাখা হইয়াছে। বন্দীদের মধ্যে বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, শিশু, এখনো মাতার স্তন্যপানে অভ্যস্ত এমন শিশুও আছে। তাহাদের খাদ্য, জল দিবার এবং সকাল সন্ধ্যায় বেত মারিবার জন্য নতুন 100 লোকের প্রয়োজন। লোক পাওয়া যাইতেছে না বলিয়া ওই সমস্ত কর্ম তাই এখন বন্ধ আছে। কোতোয়াল হাসি হাসি মুখে মহারাজকে বলিলেন, মহারাজ, সমস্ত নেতাদের ধরিয়া আনিয়াছি। মহারাজ বলিলেন, সাব্বাস, তাদের এক এক করিয়া রাজসভায় ডাকিয়া আনো দেখি। প্রথমে যে ব্যক্তিকে রাজসভায় 4 জন চ্যাংদোলা করিয়া তুলিয়া আনিয়া দাঁড় করাইল সে একজন বৃদ্ধ, কোমরে 1 ফালি ময়লা ন্যাকড়া জড়ানো, হাতে পায়ে মোটা মোটা হাড়ের উপরে শুকনো শিরা স্পষ্ট দেখা যাইতেছিল। ঘোলাটে কোটরগত চোখে উদ্ভ্রান্তের মতো চারিদিকে তাকাইতেছে। তাহাকে ছাড়িয়া দিতেই হুমড়ি খাইয়া পড়িয়া গেল। মহারাজ কঠিন স্বরে আদেশ দিলেন, ওকে দাঁড় করাইয়া রাখো। অমনি 4 জন ছুটিয়া তাহাকে দাঁড় করাইয়া দিয়া ধরিয়া রাখিল। বৃদ্ধের সর্বাঙ্গ কাঁপিতে লাগিল। মহারাজ জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি হে? বৃদ্ধ কান খাড়া করিয়া প্রত্যেক শব্দ শুনিল। তারপর শুকনো জিভ নাড়িয়া বোধহয় কিছু বলিতে গেল, কোনো আওয়াজ বাহির হইল না। মহারাজ বিরক্ত হইয়া বলিলেন, কথা বলে না কেন, বোবা নাকি? কোতোয়াল বলিলেন, মহারাজ, ইহারা এক একটি সাক্ষাৎ শয়তান। কথা বাহির করা বড় কঠিন বটে। ইহাকে ওইখানে লইয়া গিয়া 500 ঘা বেত মারো, ততক্ষণে অন্য একজনকে আনো। এবার যাহাকে আনা হইল সে একজন যুবতী, মাথায় গুচ্ছ গুচ্ছ কোকড়ানো চুল, কিন্তু ধুলায় ধূসর। পরনের শাড়ি ও জামা ছিন্ন বিচ্ছিন্ন, জায়গায় জায়গায় রক্তের দাগ, মুখ শুকনো, বোঝা যায় রীতিমতো ধস্তাধস্তি হইয়াছে। আসিয়া সোজা রাজার প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া দাঁড়াইল। রাজা জিজ্ঞাসা করিলেন, তুমি গোলযোগকারীদের নেতা? আমি একজন ছাত্রী। তার স্বর স্পষ্ট কিন্তু কঠিন। তোমরা গোলযোগ করো কেন? সে প্রশ্ন সম্পূর্ণ উপেক্ষা করিয়া বলিয়া চলিল, মহারাজ, আর কতদিন এসব অত্যাচার চলিবে? আপনার দিন ঘনাইয়া আসিয়াছে। আমাদের পেটে অন্ন নাই, কিন্তু আপনার বিলাসিতার তো বিন্দুমাত্র কমতি দেখি না।
এই রক্ত শোষণ আর কেহ মানিবে না। ওই উন্নত মস্তক জনসাধারণের ক্রোধের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হইবে, সেই দিন শীঘ্রই আসিতেছে। মহারাজের মাথা ঘুরিতে লাগিল। ক্ষিপ্তের মতো চিৎকার করিয়া বলিতে লাগিলেন, হত্যা করো, হত্যা করো, সকলকেই ফাঁসিতে ঝুলাও। বন্দীকে সরাইয়া লওয়া হইল। কিঞ্চিত সুস্থ হইলে কোতোয়ালকে কহিলেন, কোতোয়াল, আর কাউকেও আনিবার প্রয়োজন নাই, আমি সব বুঝিতে পারিয়াছি, ইহাদের সকলকেই ফাঁসির হুকুম দিলাম। কোতোয়াল বলিলেন, মহারাজ, ফাঁসি দিবার কিঞ্চিত অসুবিধা আছে, অত ফাঁসি কাঠ নাই। মহারাজ চক্ষু রক্তবর্ণ করিয়া কোতোয়ালের দিকে তাকাইলেন, বলিলেন, তবে সকলকে বিষ পান করিয়া হত্যা করো, খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দাও। এই বলিয়া মহারাজ উঠিয়া গেলেন। ইহার পর গোলযোগ অত্যন্ত তীব্র আকার ধারণ করিল। শোনা গেল গোলযোগকারীরা ক্রমশ রাজধানীর দিকে অগ্রসর হইতেছে। বিমর্ষ মুখে মহারাজ সভাসদদের ডাকিলেন। প্রধানমন্ত্রী কহিলেন, মহারাজ, সৈন্য সংখ্যা বাড়ানো হোক। কোতোয়াল কহিলেন, সৈন্য সংখ্যা বাড়াইয়া লাভ নাই, তারা দলে দলে অস্ত্র ত্যাগ করিয়া গোলযোগকারীদের দলে ভিড়িতেছে। মহারাজ কহিলেন, শ্বেতদ্বীপের রাজাকে সৈন্য সাহায্য দিবার অনুরোধ করো। কোতোয়াল কহিলেন, অনুরোধ করিয়া কি হইবে, তাহাদের নিজেদেরই দেশে গোলমাল। মহারাজ কাঁদো কাঁদো মুখে কহিলেন, তবে উপায়? তখন আর সত্যই কোনো উপায় নাই। লক্ষ লক্ষ লোক রাজপ্রাসাদ ঘিরিয়া ফেলিয়াছে। প্রাসাদ রক্ষীদের সাথে জনতার প্রচণ্ড যুদ্ধ হইতেছে। জনতার সেই সমুদ্র সদৃশ গর্জনে শুধু বিক্ষোভ ফেনাইয়া উঠিয়াছে। মহারাজ প্রত্যহ প্রাতঃকালে সুসজ্জিত ঝরকার নিচে প্রজাবৃন্দকে আশীর্বাদ করিবার জন্য দর্শন দিতেন। আজ আর সাহস করিলেন না। প্রধানমন্ত্রীকে ডাকিয়া বলিলেন, উহারা কি চায় দেখুন। মন্ত্রী কাঁপিতে লাগিলেন। তার দেহরক্ষীরাও আজ আর কেহ নাই। কাঁপিতে কাঁপিতে ঝরকার নিচে গিয়া দেখেন দিগন্ত বিস্তৃত মানুষের সমুদ্র। তারা চিৎকার করিতেছে, হাত ছুঁড়িতেছে। দু একটি তীর সনসন শব্দে উড়িয়া আসিয়া প্রাসাদের কঠিন প্রস্তর দেওয়ালে বিদ্ধ হইল। তিনি হাত তুলিয়া কিছু বলিতে গেলেন, কেহ শুনিল না। ততক্ষণ সমস্ত রক্ষ বাহিনীকে পরাস্ত করিয়া জনতা জোয়ারের মতো, জলের মতো প্রাসাদে ঢুকিতেছে। সাম্প্রতিককালে দেশে এবং প্রতিবেশী দেশসমূহের মধ্যে যে সমস্ত ঘটনাবলী প্রত্যক্ষ করা যাচ্ছে, তা অনুপুঙ্খভাবে লক্ষ্য করে লেখক গল্পটি লিখেছেন। ঘটনাবলী সাম্প্রতিককালের হলেও এই ঘটনাবলীর সঙ্গে আবহমান রাজনৈতিক ঘটনাবলীর একটা মিল দেখা যায় এবং লেখক সাধু ভাষায়, অর্থাৎ সাধু ভাষায় এবং শাসনতান্ত্রিক যে পুরনো ব্যবস্থা রাজতন্ত্র, তাকে গ্রহণ করে এবং সাধু ভাষাকে গ্রহণ করে বর্তমান অবস্থার পরিস্থিতিকে, একদম সাম্প্রতিক ঘটনাবলীকে উনি গল্পের মধ্যে ধরেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। পরের দিন আমরা নন্দ চৌধুরীর আরেকটি গল্প নিয়ে উপস্থিত হব। ততক্ষণের জন্য নমস্কার।